জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আইএমএফের জালে ধরা খেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ বিক্রির তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আর দেশে ফিরছেন না বেনজির আহমেদ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ভারত না চীন, কোন দিকে ঝুঁকছে বাংলাদেশ, তবে কি উভয় সংকটে পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব আজ জেলায় জেলায় বিএনপির সমাবেশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর দেশে ফিরছেন না বেনজির আহমেদ। সাবেক আইজিপি ক্ষমতার দাপট দেখিয়ে অর্জন করেছেন বিপুল অবৈধ সম্পদ। দেশের নানা প্রান্তে জমি, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট গড়ে আলোচনায় আসা বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশন ইতিমধ্যেই বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এই সম্পদের বিষয়ে ব্যাখ্যা দিতে 2 দফা হাজির হওয়ায় নোটিশ দিলেও বেনজির ও তার পরিবারের সদস্যরা এতে সাড়া দেয়নি। সর্বশেষ তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চলার আগে দেশ ছেড়ে চলে যান সাবেক এই আইজিপি, সঙ্গে স্ত্রী সন্তানরাও। তিনি কোথায় আছেন তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, নাগরিকত্ব নিয়ে তুরস্কে অবস্থান করছেন বেনজির আহমেদ। এছাড়া স্পেনেও নাগরিকত্ব নিয়ে রেখেছেন তিনি। দেশে অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চলায় বেনজির আহমেদের আর দেশে ফেরার সম্ভাবনা নেই, কারণ দেশে ফিরলে তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেশ ছাড়ার পর এখন পর্যন্ত বেনজির আহমেদকে প্রকাশ্যে দেখা যায়নি। দেশ ছাড়ার আগে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা বিপুল অর্থ তুলে নিয়েছেন তিনি। একটি সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছেন, ডক্টর বেনজির আহমেদ আর দেশে ফিরবেন না। বিদেশে তিনি পরিবার নিয়ে স্থায়ী হচ্ছেন। দেশের মতো বিদেশেও তার বিপুল সম্পদ রয়েছে। বিশেষ করে দুবাইতে তার সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। এখন তিনি বিদেশেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, গত 6 জুন এক কন্যা ও স্ত্রীকে নিয়ে প্রথমে দুবাই যান বেনজির আহমেদ। পরে সেখানে 10 দিন অবস্থান করে 17 জুন তুরস্কে পাড়ি জমান। তুরস্কে বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছেন বেনজির ও তার পরিবার। তবে ইউরোপের আরেক দেশ স্পেনেও বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছেন বেনজির। আগামী মাসে তিনি স্পেনে যাবেন। বেনজির আহমেদের এক সময়ের আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের চেম্বারে একটি সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছেন, তাদের সঙ্গে বেনজির আহমেদের এখন আর যোগাযোগ নেই। বেনজিরের একটি পারিবারিক সূত্র বলছে, তার কনিষ্ঠ কন্যা এখন যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থান করছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। বেনজির আহমেদের বড় মেয়ের জামাতা দুবাইতে ব্যবসা করেন। সেই ব্যবসার বিনিয়োগ ও উৎস সবকিছু বেনজির করে দিয়েছেন বলে তথ্য এসেছে। গত মে মাসে একটি জাতীয় দৈনিকে বেনজির আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিপাকে পড়েন তিনি। এক ভিডিও বার্তায় প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও এতে খুব একটা সুবিধা হয়নি। বরং একের পর এক সম্পদের তথ্য সামনে আসায় তিনি আর জনসম্মুখে আসতে পারেননি। পরিস্থিতি ক্রমেই প্রতিকূলে চলে যাওয়ায় গোপনে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন বেনজির। দিল্লি না বেইজিং, কার পথে ঝুঁকছে ঢাকা? পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতি তথা বিশ্ব বাস্তবতায় এশিয়ার 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের মধ্যে কাকে বেশি কাছে টানছে উভয়ের বন্ধু বাংলাদেশ, বা কার প্রতি বেশি আকর্ষণ বোধ করছে, সেই প্রশ্ন এখন সর্বত্র। এ নিয়ে খোলামেলায় কথা বলেছেন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সাবেক মন্ত্রী সচিবরা। তবে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা পেশাদার কূটনীতিকরা এ নিয়ে কথা বলতেই বরাবরই সতর্ক। তারা প্রায় বাংলাদেশে ব্যালেন্স ফরেন পলিসি বয়ান হাজির করার চেষ্টা করেন।
যদিও বাস্তবতা ভিন্ন। পেশাদাররা এমনটা বলেন যে উদ্ভব পরিস্থিতি বা ঘটনা বিবেচনায় বাইরে থেকে যে কারো মনে হতে পারে যে বাংলাদেশ একটি বন্ধুরাষ্ট্রের প্রতি বেশি ঝুঁকে পড়েছে, কিন্তু হয়তো পর্দার আড়ালে অন্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে নিঃশব্দে ভিন্ন কিছু হচ্ছে, আর এর মধ্য দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা প্রতিনিধিত্ব করে চলছে ঢাকা। অর্থনীতিসহ নানা সংকটে জর্জরিত বাংলাদেশ পশ্চিমা দুনিয়ার মতামতকে অগ্রাহ্য করে জানুয়ারিতে জাতীয় নির্বাচন করে ফেলেছে, যার মধ্য দিয়ে ৩০০ আসনের মধ্যে ২২২টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় সরকার করে ফেলেছে। বিরোধী দলগুলোর বর্জনের মুখে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পাওয়ার রেকর্ড সংখ্যক স্বতন্ত্র এমপি কার্যত বিরোধী দলের ভূমিকা পালন করছে। যদিও তাদের বেশিরভাগ সরকারের দামি প্রার্থী ছিলেন, অবশ্য অফিসিয়াল বিরোধী দল হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে কোনো মতে ১১টি সিট পাওয়া জাতীয় পার্টি। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা সহ পশ্চিমা বন্ধুদের রিজার্ভেশনের মধ্যে অনুষ্ঠিত ৭ জানুয়ারি নির্বাচনে যুদ্ধবন্ধু ভারত এবং উন্নয়ন বন্ধু চীনের জোরালো সমর্থন ছিল, যা দেশ দুটির প্রতি বাংলাদেশের বর্তমান সরকারকে দায়বদ্ধ করেছে বলে মনে করছেন সমালোচকরা। আর সে কারণেই ১০ দিনের ব্যবধানে ২ দফা নয়াদিল্লি সফর এবং সেই সফরের ১ মাসের মধ্যেই পূর্ব নির্ধারিত তারিখ ৮ জুলাই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিদ্যমান নানা সংকট থেকে উত্তরণের দেশ দুটির কাছে বড় সহযোগিতা পাওয়ার আশা সরকারের, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের মধ্যে কোন দেশের কাছ থেকে কী ধরনের সহায়তা নিচ্ছে বাংলাদেশ, তা সবটা খোলাসা না হওয়া রাজনীতিতে বিকল্প জল্পনা কল্পনা চলছে, যার অনেকটাই সত্য বা সত্যের কাছাকাছি এমন ধারণা দিয়েছে সংশ্লিষ্ট পেশাদাররা। তবে তারা একটা বলার চেষ্টা করেন যে চাওয়া পাওয়ার হিসেবে বাংলাদেশের ঘাটতি বা সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু পরস্পর বিরোধী বা প্রতিদ্বন্দ্বী চীন ও ভারতের কোনো খেলায় বাংলাদেশ কখনোই পার্ট হয় না। উদাহরণ হিসেবে তারা বলেন, লাকাত সীমান্তে উত্তেজনা প্রাণহানির ঘটনাকালেও উভয়ের বন্ধু বাংলাদেশ কারো পক্ষাবলম্বন না করে শান্তির বার্তা প্রচার করেছে। বাংলাদেশের ঝুঁকি পড়া নিয়ে কেন এত উদ্বেগ, চীন না ভারত, কার প্রতি ঝুঁকছে বাংলাদেশ, এমন প্রশ্ন উঠেছিল সরকার প্রধানের সর্বশেষ সংবাদ সম্মেলনে। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের পর বেইজিং সফর প্রস্তুতি প্রসঙ্গে প্রশ্নটি এসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে, তারপর এ নিয়ে কথাবার্তা বন্ধ হয়নি। অতি সম্প্রতি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এক নিবন্ধনে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন। তিনি খোলাসা করেই বলেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে। ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসে লেখা নিবন্ধনে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা দিল্লির সম্পর্কের গভীরতার কথাও তুলে ধরেন। এদিকে ব্যাক টু ব্যাক প্রধানমন্ত্রীর দিল্লি সফর এবং স্বল্প সময়ের মধ্যে বেইজিং সফরের প্রস্তুতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে না, এ নিয়ে কারো ভয়ের কোনো কারণ নেই। মোমেন মনে করেন, বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কোনো খাদ নেই, এ বন্ধু অক্ষুণ্ণ এবং অটুট। মোমেন বলেন, মালদ্বীপের পর বাংলাদেশ চীনের প্রভাব বাড়ছে মর্মে যে প্রচারণা চালানো হচ্ছে তা অমূলক। তিনি দাবি করেন, বাংলাদেশ চীনের প্রভাবে প্রভাবিত হচ্ছে না, চীন কেবলমাত্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তারা শুধু এ দেশের কিছু প্রজেক্টের সহযোগিতা করছে। চীন থেকে বাংলাদেশ যা পেয়েছে তা জিডিপির 1% কম উল্লেখ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বলেন, এটা উল্লেখযোগ্য কোনো ঘটনা নয়। তার মতে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে, এটা একটা প্রোপাগান্ডা মাত্র। ঢাকায় রাষ্ট্রীয় অতিথির মর্যাদা পাওয়ার চেষ্টা চীনের মন্ত্রী, সতর্ক ছিল বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের কয়েক ঘন্টার মধ্যে সফরে আসেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। সঙ্গে ছিলেন 5 সদস্যের প্রতিনিধি দল। চীনের রাজনীতিতে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল
ব্যক্তিত্ব লিউ ঢাকায় আসার পর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছেন। বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে। চীনের ওই অতিথির সম্মানে পররাষ্ট্রমন্ত্রী একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিল। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওই বৈঠক হয়। কূটনৈতিক সূত্র বলছে, চীনা কমিউনিস্ট পার্টির ওই নেতা তার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সাক্ষাৎ পেয়েছেন। রাষ্ট্রীয় প্রোটোকল বিবেচনায় সেটি পাওয়ার কথা ছিল না, তারপরও তা করা হয়েছে। তারপর চীন চাওয়া ছিল রাষ্ট্রীয় ভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠক তথা লাঞ্চের আয়োজন, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে গেছে ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবনে আমন্ত্রণ না জানানোর মধ্য দিয়ে খানিকটা ব্যালেন্স রক্ষার চেষ্টা করা হয়েছে বলেও মনে করেন কূটনৈতিক সূত্র। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা পর্যায়ে আজ বুধবার ৩ জুলাই সমাবেশ করবে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দাবিতে গত শনিবার রাজধানী ঢাকায় বড় সমাবেশ করেছে চট্টগ্রাম ও সিলেট বাদে গত সোমবার দেশের অন্যান্য ৮ মহানগরে সমাবেশ করেছে বিএনপি। বুধবার অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে দলের জ্যেষ্ঠ নেতাদের আগে থেকেই দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যশোরের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বগুড়ায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মুন্সিগঞ্জে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, কক্সবাজার লক্ষ্মীপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসন উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন রাজবাড়ী, ঠাকুরগাঁয়ে চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জে ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, টাঙ্গাইল যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, নরসিংদীতে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, জামালপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, পঞ্চগড়ে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত থাকবেন।